আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদি সিঙ্গাপুরে রাতে মারা গেছেন, দেশ জুড়ে শোক, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান, শহীদ হাদির আদর্শ ত্যাগকে শক্তিতে পরিণত করতে হবে মন্তব্য। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এর আগে শরীফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে জানানো হয়েছিল তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকিউর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। হাদিকে হামলার ঘটনায় 14 ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলার প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম মাসুদকে। এছাড়াও এজাহারে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং এক নারী বন্ধু। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ হামলার পর ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তথ্য জানানো হয়। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিয়াজ, শাহবাগ ও আশেপাশের এলাকায় এখন কি অবস্থা দেখছেন আমাদেরকে জানান। রায়হান, শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুরে 9:45 চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং তার আমি দেখাতে চাই, একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, যে পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য শুধুমাত্র হাদির বিচারের দাবিতে। এবং আমরা দেখতে পেয়েছি 10টার পর থেকে সাধারণ মানুষ এখানে আসা শুরু করেছে। সেই সাথে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক দলগুলো তারাও আসছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা আসলে শোকাহত এবং সেই সাথে তারা আসলে যেটি জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত খুনিকে ধরতে পারবে পুলিশ এবং ততক্ষণ পর্যন্ত আসলে শাহবাগ ছাড়বেন না। এছাড়া যদি আমরা রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা সেই সব এলাকায় কিন্তু আসলে অবরোধ করেছে এবং সেখানে আন্দোলন চলছে। এছাড়া আমরা দেখেছি কয়েকটি পত্রিকা, কারণ বাজারের কয়েকটি পত্রিকা অফিসে সেখানে ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটেছে এবং একটি পত্রিকা অর্থাৎ ডেইলি স্টার সেখানে 20 তলায় সেখানে 20 জন ডেইলি স্টারের কর্মী তারা কিন্তু আটকা পড়েছিল আমরা জানতে পেরেছি। সেখানে ফায়ার সার্ভিস কাজ করেছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সেই সাথে ইন্ডিয়ান এম্বাসির সামনেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া শাহবাগের কথা একটু বলি, যদি এখানে এনসিপির নেতারা এবং তারা কিন্তু এসেছিলেন সাবেক উপদেষ্টা
আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তারা কিন্তু এসেছেন এবং সংহতি প্রকাশ করেছিল এবং এখানে আমরা ছাত্রদলের নেতাদের মিছিল করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে মিছিল আসছে এবং এখান থেকে আসলে অনেকগুলো মিছিল গিয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা, যেমন 32 নম্বর, কারওয়ান বাজার, যমুনা, বিভিন্ন জায়গায় আসলে এখান থেকে মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং হাদির যে খুনিদের ধরতে যে দাবি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেটি আসলে জানানো হয়েছে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে। তারা বলেছে যে খুনি যদি ভারতে পালিয়ে থাকে, বলেছে যে খুনি যদি ভারতে পালিয়ে থাকে সেক্ষেত্রে ভারত সরকারকে বাংলার সাথে আলোচনা এবং আজকে শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি তিনি মারা যাওয়ার পরপরই কিন্তু বিভিন্ন যে দলগুলো রয়েছে অর্থাৎ এনসিপি, বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তারা শোক জানিয়েছেন এবং সেই সাথে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু 11টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, একদিনের শোক জানিয়েছেন এবং সেই সাথে সাধারণ মানুষের মধ্যে হাদির বিষয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান নিচ্ছেন। শাহবাগে এখন পর্যন্ত নিচ্ছে সেই সাথে আসছেন। রায়হান, ধন্যবাদ আপনাকে। শোকের এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের সব নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। চক্রম আলী তার রিপোর্ট। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ও গণতন্ত্রের শত্রুদের পরাজিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়।
যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, তবে মানুষের যেন দুর্ভোগ না হয় এমন স্থানই নির্ধারণ করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। দেড় যুগ পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে কোন বাসায় থাকবেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি বসবেন, এসবই চূড়ান্ত। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটিও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের ফেরা নিয়ে দলের প্রস্তুতির কথা জানান তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে, কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন, সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রশিক্ষণ। সিনিয়র নেতারা এই কর্মসূচি সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে কথা বলেন। সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সূচনা হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ অপেক্ষায় আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেশ কয়েকবার যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নিলেও তার শারীরিক অবস্থা উপযোগী না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসকরা সহ
সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমির মরদেহ দেখতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলার একটি হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতারা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাতারাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। রুমের ভেতর থেকে লক ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতারার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাঠাবার পরে আমি ধাক্কি করে দরজা খুলতে গেছি, খুলে না সহজে। তারপর জোরে ধাক্কা দিচ্ছি, পর খুলছে। খোলার পরে দেখি যে ফ্যানের সাথে সে ঝুলন্ত অবস্থায় আর পার নিচে চেহার পরানো। এই তারপর চিৎকার মারছি। কোনটা কইছে যে গেটের সামনে একটু লোক আইসে, আমি আওয়াজ পাইতেছি। অহন গিয়া দেখেন এটা কি আপনারা বাড়াইতে না আমার লোক। হ্যাঁ লগে বলে কয়ে গেছে যে লোক আইছিল, উপরে ঝগড়া লাগছে হোস্টেলে। এই আমি জানি, আর কিছু জানি না। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এমনি আমাদের তদন্ত চলবে যে সে মারা গেল, নিজেই সুইসাইড করলো না কারোরই আছে, এটা আমাদের আর এর পরবর্তীতে আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। বিকেলে রুমির মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে উল্লেখ করে রুমির এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখব। বিকেলে ময়নাতদন্ত শেষে জান্নাতারা রুমির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। নওগাঁর পত্নীতলায় নিজ গ্রামে তাকে দাফনের কথা জানিয়েছে স্বজনরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বাভাবিক মোতায়েনের বাইরে এবার আইনশৃঙ্খলা বাহিনী 5 দিনের জন্য বিশেষ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিলের আগে দুবার এবং পরে গত রোববার আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিপত্র জারি করল নির্বাচন কমিশন। আনসার বাহিনী ছাড়া সকল বাহিনী ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং পরের দিন মোট 5 দিন বিশেষ মোতায়েন থাকবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে 6 দিন। সম্ভাব্যতা অনুযায়ী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কাভারেজ নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে পরিপত্রে। নির্দেশনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার।
দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ইসি। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে। অপতথ্য বন্ধে বিভিন্ন বিভাগ ও বাহিনীর সমন্বয়ে ইসিতে হবে মনিটরিং সেল। এদিকে সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর ঐতিহ্যবাহী হলিক্রস কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব হয়েছে। প্রাণের ক্যাম্পাসে একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা রাজধানীর হলিক্রস কলেজের ৩ দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম দিন হয়েছে ১৯৫০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। জ্ঞানের আলোয় আলোকিত এ বিদ্যাপীঠের যেসব শিক্ষার্থী দেশে ও বিদেশে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হয়। 76-78 ব্যাচের আমরা খুব ভালো স্মৃতি ছিল, চমৎকার স্মৃতি নিজের বন্ধুদের সাথে। তার মধ্যে একজন ডক্টর হয়েছে শাফিনাজ, ও আর্কিটেক্ট হয়েছে। কলেজের কথা মনে হলে সবচেয়ে আগে আমার মনে হয় ডিসিপ্লিন। আমরা 70 শেষে যখন ভর্তি হলাম, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ এবং যুদ্ধের সময়ের অনেক স্মৃতি আমাদের এই ক্যাম্পাসে। কলেজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন সংশ্লিষ্টজন এবং অতিথিরা। This college, along with other Christian educational institutions, has made an enduring contribution to the nation's progress through academic excellence, strong values, and a commitment to public service. ছিল গান ও কবিতার সম্মিলনে এক অনন্য উপস্থাপনা। ওখানে কেউ না, বাতাস কি কেউ না। কবিতাটা শেষ, মানে অনুমান করে নিন যে ঘরে একটা মানুষ একলা রয়েছে, বাতাস দরজায় শব্দ তুলেছে। একজন নিঃসঙ্গ মানুষ, তার কাছে এই শব্দটাও কিন্তু সঙ্গ, প্রেম, ভালোবাসা। হলিক্রস কলেজের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশায় আয়োজনে অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। নিজের শাসনামলে পণ্যমূল্য স্থিতিশীল হয়েছে দাবি। বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলো। আগামী ১৯ জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আসামিদের গ্রেফতার করে হাজির করতে বলেছেন আদালত। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা মামলার ৩ আসামি ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আসামিরা হলেন শেখ হাসিনা, প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক। দুপুরে এজলাসে আসন গ্রহণ করে অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। ৫টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি ময়নুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রসিকিউশন জানিয়েছে আসামিরা সবাই পলাতক। পরবর্তী তারিখে আসামিরা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে হাজির হওয়ার জন্য। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বছরের শেষ প্রান্তে এসে হোয়াইট হাউসে এক বিরল সান্ধ্যকালীন ভাষণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীলতার জন্য তার প্রশাসন দাবিদার বলেও জানান তিনি। যদিও রয়টার্সের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিনীদের সমর্থন দিন দিন কমছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 11 মাস আগে এক বিশৃঙ্খল অবস্থায় সব পেয়েছিলেন তিনি, এখন তিনি সব ঠিক করেছেন। চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে প্রশাসনের উদ্যোগের সাফল্য নিয়ে কথা বলেন ট্রাম্প। সবকিছুর দাম এখনও বেশি স্বীকার করলেও সব দোষ তিনি বাইডেনের কাঁধে চাপিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এক জরিপে দেখা যায় বাইডেনের সময় উচ্চ মুদ্রাস্ফীতি ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করে। তবে চলতি বছর ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং বাজারে দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে চলছে তরুণ শিল্পী আজওয়াদ আহমেদের একক চিত্র প্রদর্শনী। নিভৃতের আলোকিত ছায়া শিরোনামে প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। সম্ভাবনাময় ও তরুণ শিল্পী আজওয়াদের আঁকা সাম্প্রতিক সময়ের 40টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী কিউরেট করেছে অধ্যাপক নিসার আহমেদ। ধানমন্ডির 4 নম্বর রোডে গ্যালারি চিত্রক প্রদর্শনীটি 24শে ডিসেম্বর পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এক্সিবিশনটি আমার প্রায় 10 বছরের কাজ মিল। এই কাজগুলি অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলি ইম্পর্টেন্ট আরেক দিক থেকে, যেটা হচ্ছে যে বাংলাদেশের কালচারের সাথে আমার এই ছবিগুলি মনে হয় খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার 7 উপজেলা ও চরাঞ্চলের পতিত জমিতে মাসকালাইয়ের চাষ হচ্ছে, তবে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। খরিফ 2 মৌসুমে গাইবান্ধার 7 উপজেলায় মাসকালাইয়ের চাষ করেছে কৃষক। তবে চলতি বছর চরের মাসকালাইয়ের আবাদ হলেও ক্ষেতগুলোতে রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ফলন কমে যাওয়ায় এই বছর আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মাসকালাইয়ের সার্বিক অবস্থা, বর্তমানের অবস্থা খুব খারাপ। এবার বন্যা হয় নাই, বন্যা না হওয়ার কারণে পোকাটা বেশি। পোকামাকড়ের জন্য তো হয় না, কালাই উন্নত হয় না। আবার তো ফলনও বেশি হয়ে গেছে, কিন্তু গাছে নাই। কোনো কৃষক কীটনাশক স্প্রে করে ক্ষেত রক্ষা করতে পারলেও ফলন কমে যাওয়ায় লোকসানে পড়েছেন বলে জানান তারা। ওরা কেউ বলতে যে মোষ নিয়ে এসে কিলে দাও। আমি পরে পরশু দিন আমি স্প্রে করছি, এখন আমার গন্ধ আছে এই লুঙ্গিতে। আজকে স্প্রে দিব আমি, কথাটা বুঝছেন। এখন দেখি যে কালাই অনেকটা ভালো হয়ে গেছে। কথা অনেক ফুল, যা দেখেন অনেক ফুল আছে আর অন্যগুলো ফুল নাই, মানে স্প্রে
দেয় না, কৃষকরা দেয় না। রোগবালাই ও পোকার আক্রমণে চাষিরা যাতে মাসকালাই চাষে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বিষয়টা খুব ক্ষতিকর পর্যায়ে যাবে না। তাছাড়া আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন মাঠ পর্যায়ে, তারা সার্বক্ষণিকভাবে দেখছেন, কৃষককে পরামর্শ দিচ্ছেন যে তারা পোকার যে আক্রমণ, রোগের যে আক্রমণ, সেই আক্রমণের যে সমাধান এটা কৃষককে দিচ্ছেন এবং কৃষক সেই মোতাবেক কাজ করছে। চলতি বছর খরিফ ২ মৌসুমে জেলায় ৭২৮ হেক্টর জমিতে মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৬১০ হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। রাজশাহীর পবা উপজেলার নভাটা কাজীপাড়া এলাকায় রাতের আধারে পরিকল্পিতভাবে ১১৭টি উন্নত জাতের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ২ বছরের শ্রম, স্বপ্ন, বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন উদ্যোক্তা সাইদুর রহমান। ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আবু সালেহ ফাত্তার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে হতবাক হয়ে পড়েন উদ্যোক্তা সাইদুর রহমান। গোড়া থেকে কেটে ফেলা হয়েছে সারি সারি আম গাছ। ২ বছর আগে সিন্দুর কুসুম্বি মৌজায় ১৫.৫ শতক জমিতে ১২ মাসি, কটিমন, আম্রপালি, হাড়িভাঙা, গৌরমতি ও বাড়ি চাষসহ উন্নত জাতের ১৩৩টি আম গাছ রোপণ করেন তিনি। মুকুল দেখে ভালো ফলনের আশায় ছিল পুরো পরিবার। তবে এক রাতের মধ্যেই নিঃশেষের পথে বহুদিনের লালিত স্বপ্ন। গাছের পর কি শত্রুর উপর রাখবে, করলে মানুষের সাথ করতে হবে। গাছ কি করলো, ওই দেখলে তো অবুলা। গাছটা তৈরি করেছে কত কি, কাল পরশুদিন ১০-১২টা চাষ দিয়েছে জমি। আয়ের অবলম্বন হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সাইদুর রহমান। আমি গাছটা প্রায় প্রচুর যত্ন করে মানুষ করেছি। কালকে হঠাৎ আমি ইয়ার গাছ লাগাইছি, রসুন লাগাইছি, এরা রাত্রে এসে প্রায় আমার ১১৭টা গাছ কেটে ফেলেছে। হ্যাঁ, দুর্ভোক্তরা, এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই, লাগালেগো নাই, কিছু নাই। প্রায় আমার ৩ লাখ টাকা মতো ক্ষতিগ্রস্ত। পূর্ব শত্রুতা ও জমি বিরোধ সহ সম্ভাব্য বিষয় ধরে তদন্তে নেমেছে পবা থানা পুলিশ। তবে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সিটিজেন্স ব্যাংক পিএলসির তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এই শাখা উদ্বোধন করেন। এ সময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক NKA মুবিন, বিশিষ্ট ব্যবসায়ী রুমর রৌফ চৌধুরী, ব্যাংক এশিয়ার পরিচালক এনাম চৌধুরী, মোহাম্মদ হোসেন জনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন সিটিজেন্স ব্যাংকের কর্মকর্তারা। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদি সিঙ্গাপুরে রাতে মারা গেছেন। দেশ জুড়ে শোক, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। শহীদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করতে মন্তব্য। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।